খুব খিদে পাচ্ছে, মানে মাথা ঘুরছে। লোকে কি খাবে এটা ভেবে তো আমি কোনোদিনই কাজ করিনি, তার মানে হোমওয়ার্ক করে আসা হয়নি। পরম আমার ক্রাইসিস পার্সন। এই যে আমাদের সাথে আজকে যাকে দেখছেন, সৃজিত মুখার্জি, একই জিন্স একই টি শার্টে আবারও, কিন্তু এই মানুষটা সেই সৃজিত মুখার্জি নয় যার ইন্টারভিউ আমরা কয়েক মাস আগে নিয়েছিলাম। প্রতিবার সিনেমা রিলিজ হওয়ার আগে এটাই শোনা যায় যে এবার কিন্তু সৃজিত মুখার্জির কামব্যাক। তো এবার কি সৃজিত মুখার্জির কামব্যাক? মানে पठान का घर में पार्टी रखा है, पठान भी आया है, पटाखा भी लाया है। पार्टी पठान के घर पे रखोगे तो मेहमान नवाजी के लिए पठान तो आएगा और पटाखे भी लाएगा। তো এবার কি সেরকম একটু কিছু হবে? কেন পাঠান বলতে মনে পড়লো পি দিয়েই পদাতিকে তো সেরকমই মনে হয়েছিল না? প্রতিটা সিনেমাতেই আমাদের মনে হয়, কিন্তু কিছু লোক থাকেই যারা এটা বলে। তারা তো থাকবেই। আমার কামব্যাক হয়ে চলেছে সে অটোগ্রাফের পর থেকেই। হ্যাঁ, সো প্রত্যেকটা ছবিতেই কিছু মানুষ থাকে যাদের মনে হয় যে এটা আমার সেরা 5-এ থাকবে, আর কিছু মানুষের মনে হয় যে না এইটা অতটা। সো ওটা নিয়ে কথা বলে লাভ নেই। তবে একটা জিনিস বলতে পারি, জেনারেলি মানুষ 2024-কে সৃজিত মুখার্জির কামব্যাক ইয়ার হিসেবে দেখে। তার কারণ পদাতিক, তার কারণ শেখর হোম এবং তার কারণ টেক্কা। পদাতিক ক্রিটিক্যাল অ্যাক্লেমের দিক দিয়ে, শেখর হোম ন্যাশনাল অ্যাক্লেমের দিক দিয়ে, আর টেক্কা বক্স অফিস সাকসেসের দিক দিয়ে। তো সেই অর্থে 2024টাকে দেখো, 2023-এর সবচেয়ে বড় ব্লকবাস্টার দশম অবতার, কিন্তু সেইটা ক্রিটিক্যালি অতটা যেহেতু ক্লেমড হয়নি, সেটাকে ঠিক মানুষ, মানে আমার এক্সিবিটাররা সেটাকে সৃজিত মুখার্জির কামব্যাক হিসেবে দেখে টু দ্য বক্স অফিস। কিন্তু সৃজিত মুখার্জি দ্য ফিল্ম মেকারের কামব্যাক হিসেবে মানুষ কিন্তু 2024-এর সালটাকে দেখে, আর 25-এ এসে সত্যি বলে সত্যি কিছু নেই সেটাকে কমপ্লিট করে। তো মানুষ জেনারেলি যেটা বললেন যে এটা পদাতিক থেকে শুরু হয়েছিল, সত্যি বলে সত্যি কিছু নেই সিমেন্টস দ্য ফ্যাক্ট দ্যাট সৃজিত মুখার্জি ইজ ব্যাক। বাংলা সিনেমার এই দুরবস্থার দিনে মাত্র 3জন হিরোকে নিয়ে আলোচনা হয়, তাদের নিয়ে কথা হয়, দেবজিৎ আর সৃজিত মুখার্জি। তো আপনার সিনেমা মানে সেখানে আপনি হিরো, এরকম ব্যাপারটা যে হয়, এটা মানে কি আপনার এটা ইন্টেনশনালি হয় না? না, এটা ইন্টেনশনালি হয়, মানে এটার একটা কারণ হলো যে আমি মনে করি যে সিনেমা তো একটা ডিরেক্টরস মিডিয়াম। সেখানে মানে ডিরেক্টর এবং কন্টেন্ট এবং স্টোরি দ্যাট ইজ ওয়ান অফ দ্য, মানে যেই ঘরানায় আমি ছবি করি। এবং কিন্তু সেটা শুধু সৃজিত মুখার্জি না, আমার মনে হয় যে শিবু নন্দিতাদির ছবিতে শিবু নন্দিতাদি হিরো, এবং কৌশিক গাঙ্গুলির ছবিতে কৌশিক গাঙ্গুলি হিরো। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ডিরেক্টরের ছবিতে যেই ধারার ছবি আমরা করি, সেই ধারার ছবিতে কিন্তু ডিরেক্টরই হিরো, সেটা সৃজিত মুখার্জি বলে না। আচ্ছা, এই জিতের কথাতে মনে পড়লো যে আমাদের হেমলক সোসাইটিতে আমরা জিতের একটা ক্যামিও দেখেছিলাম। এবার হেমলক সোসাইটির পরবর্তী পর্ব কিল বিল সোসাইটিতে আমরা অঙ্কুশের ক্যামিও দেখবো। তো কোথাও গিয়ে কি সিনেমার ডাউনগ্রেড হচ্ছে বা স্ট্যান্ডার্ডের একটু ডাউনগ্রেড হয়ে গেল এরকম ব্যাপারটা? কেন, মানে জিৎ যত বড় স্টার ছিলেন, অঙ্কুশ তো অত বড় স্টার নয়। হ্যাঁ, কিন্তু ওটা তো হেমলক সোসাইটি ছিল, ওটা তো একটা ফিল্ম সিটির মধ্যে শুটিং হচ্ছিল, সেই কনটেক্সটে জিতের আশা ছিল। হেমলক সোসাইটি দেখেছো তো? হ্যাঁ, অবশ্যই সেই সময় দেখেছি। আচ্ছা, তো হেমলক সোসাইটিতে জিতের যে আত্মপ্রকাশটা হয়েছিল, সেটা কনটেক্সটটা ছিল একটা ফিল্ম সিটিতে শুটিং চলছে, তার মধ্যে আসছে। সো এখানে তো সেই কনটেক্সটটা নেই। সো আমার তো ছবি বানানোর এটা মূল উদ্দেশ্য নয় যে আমি কাকে দিয়ে ক্যামিও করাবো, তাই না? ছবিটাতে আমি অন্য কারণে বানাই, নিজের ইচ্ছে নিজের আনন্দতে বানাই। তাই কোন ছবিতে কে ক্যামিও করছে সেটার মানে সেই তুলনায় যাওয়ার অ্যাকচুয়ালি কোনো মানে হয় না, কারণ ক্যামিও ইজ আ সার্কামস্ট্যান্সিয়াল কোইন্সিডেন্টাল থিং, একটা কনটেক্সচুয়াল থিং। সো যেই কনটেক্সটে যাকে দরকার সেই কনটেক্সটে তাকে নেওয়া আছে। সেই রকম ভাবে দেখতে গেলে নায়িকার দিক দিয়ে দেখুন, কোয়েল যত বড় অভিনেত্রী বা স্টার ছিলেন, সেই হিসাবে কোয়েল মল্লিক যেই মানে সুপারস্টার যেই সময় ছিল, হ্যাঁ, কৌশানী সেই সুপারস্টার নয়, কিন্তু সেটা তো হওয়ার তো প্রয়োজনও নেই, রাইট? বিকজ আমার মনে হয় যে চরিত্রটা খুব ইম্পর্টেন্ট। মানে এটা মানে যারা সিনেমা নিয়ে অ্যাকচুয়ালি পড়াশোনা করে বা সিনেমাটা বোঝে, তারা জানে যে কোন স্টারকে কাস্ট করা হচ্ছে, কোন ক্যামিওতে কি বৃত্তান্ত, সেটা একটা ছবির কখনো মূল কারণ হয়ে ওঠে না। সবসময় মূল কারণটা হয় যে চরিত্রে কে ফিট করবে সেইটার জায়গা থেকে। সো সেই জায়গাতে এখানে মনে হয়েছে ডেফিনেটলি কৌশানী মুখোপাধ্যায় ফিটস দ্য বিল ভেরি, মানে তার যে রনেসটা আছে, তার যে অর্গানিক একটা ব্যাপার আছে, সেটা পূর্ণা আইজ বলে যে চরিত্রটি যাকে মাথায় রেখে কাস্টিং, তার সাথে অনেক বেটার যায়। মানে হেমলকের মতো
নিজের সময় বানানো নিজের একটা ছবি, এটা তার সিকুয়েল। 13 বছর কেটে গেছে, 13 বছর আগে আপনি একটা সম্পূর্ণ আলাদা মানুষ ছিলেন, রাইট? সো কিল বিল 13 বছরের একটা পরিবর্তিত পৃথিবীতে বানানো একটা স্বতন্ত্র ছবি, যেটা আলাদা আলাদা কাস্ট, আলাদা আলাদা গান, আলাদা আলাদা ডিপার্টমেন্ট, নানান ডিপার্টমেন্ট, পুরোটাই আলাদা। এই যে কিল বিল সোসাইটি, কিল বিল নামটা কেন? এটা কি ওই টারান্টিনোকে হোমাজ দেওয়া? না, এটা তার মানে হোমওয়ার্ক করে আসা হয়নি। সেটা হচ্ছে যে টিজার বেরিয়ে গেছে, টিজারে কিন্তু পরিষ্কার বলা আছে কেন কিল বিল না। কিল বিল যিনি মৃত্যুঞ্জয় কর, তিনি কিন্তু বলছেন যে আমরা মারি তারপর বিল রেজ করি, তাই জন্য আমরা কিল বিল সোসাইটি। এটা কিন্তু বহুদিন আগে টিজার। হ্যাঁ, এটা তো আছে ওখানে, কিন্তু কোথাও কিল বিল কিন্তু ভালো লাগছে না এক্সপ্লেনেশনটা, তাই জন্য আমার যে এক্সপ্লেনেশনটা আমি ঢোকাতেই হবে জোর করে, ওটাই না। আনফরচুনেটলি আমি যে এক্সপ্লেনেশনটা সেটা তো টিজারে বলা আছে, মানে সেটা মৃত্যুঞ্জয়ের মুখ দিয়েই বলানো আছে। তো আপনি এই যে আগের সিনেমাটার যে একটা সিকুয়েল বানাচ্ছেন এবং আপনার হাত ধরে আবার সেই পরমব্রত পরপর বেশ কয়েকটা ছবি তো দেখতে পাচ্ছি আমরা ওনাকে। তো পরমব্রত কখনো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে ক্যারিয়ার রিভাইভ করার যে ব্যাপারটা, না না, এটা ভুলভাল। ক্যারিয়ার রিভাইভ মানে পরমের খুব ভালো ক্যারিয়ার চলছে, পরমের বম্বেতে এত কাজ করছে, এখানে কাজ করছে, ক্যারিয়ার রিভাইভ করার কোনো ব্যাপারই এর মধ্যে নেই। হ্যাঁ, একটা কথা ঠিক, পরম আমার ক্রাইসিস পার্সন, মানে যখনই একটা কোনো কমপ্লিকেটেড রোল থাকে, বা আমি সত্যি বলে সত্যি কিছু নিয়ে কথা যদি বলি, এই রোলটা ঋতুপর্ণ ঘোষের করার কথা ছিল কিন্তু করতে পারেননি, তাই পরম স্টেপ টেন। সো পরম অলওয়েজ ডেলিভার্স, যেটা আমার সবচেয়ে ভালো লাগে পরমের ক্ষেত্রে, ই অলওয়েজ ডেলিভার্স। সো তাই জন্য নানান ক্রাইসিসে আমি ওর স্বর্ণাপন্ন হই, এবং ও নানান রেঞ্জের, নানান একটা স্পেকট্রামের নানান রোল ও খুব ভালো করে। এবং এই হালে যে পরপর আমরা যে ছবিগুলো কাজ করলাম, মানে সত্যি বলে সত্যি কিছু নেই, উইঙ্কেল টুইঙ্কেল, কিল বিল সোসাইটি, তিনটে সম্পূর্ণ ভিন্ন লুক, ভিন্ন চরিত্র, একেবারে তিনটে কমপ্লিটলি আলাদা মানুষ। তিনটেই এত ভালো করেছে পরম যে মানে আই এম ভেরি ভেরি মানে হ্যাপি দ্যাট হি ইজ মাই ক্রাইসিস ম্যান। কিল বিল সোসাইটির গানগুলো আমাদের খুবই ভালো লেগেছে, মানে সবারই ভালো লাগছে, পছন্দ হচ্ছে। তো আপনি যেরকম আমাদের বলেছিলেন যে আপনি অনুপম রায়ের কাছে যান, যে গানগুলো লেখা আছে সেগুলো থেকে বেছে নেন, কিন্তু এগুলো যেন মনে হচ্ছে যে এই সিনেমার জন্যই লেখা গান, অনেকদিন ধরে আপনি লুকিয়ে রেখেছিলেন কোথাও। তো আচ্ছা, কিল বিল সোসাইটি অ্যালবামটা আমার লিরিসিস্ট হিসেবে খুব বড় একটা প্রত্যাবর্তন ঘটেছে, কারণ কিল বিল সোসাইটি অ্যালবামে আমি 3টে গান লিখেছি। ইউজুয়ালি আমি একটা লিখি, যদি তাও প্রয়োজন পড়ে, মানে বোঝাতে পারছি না ব্রিফ দিয়ে, তাই নিজেই লিখে দিই, এরকম একটা ভাবে। কিন্তু কিল বিলে অ্যাকচুয়ালি ছবিটার জন্য 2টো গান আমি লিখেছি। একটা গান রণজয়ের সুরে, কাঁধে মাথা রেখে, 7 জন্মের পরিচয় বলে গানটার নাম। আরেকটা গান হলো রেফারির বাঁশি, যেটা তমালিকার সুরে, যেটা রূপমা সিধু গেয়েছে। আর তৃতীয় গানটা হলো ভালোবেসে বাসনা, যেটা অনুপমের সুরে। তো এবার কথা হচ্ছে যে কিছু গান আগে থেকে ছিল, কিছু গানের সুর আগে থেকে ছিল, কথা একটু অদল বদল করা হয়েছে, কিছু গান ছবির জন্য বানানো হয়েছে। তো 3টে মিলিয়েই কিন্তু কিল বিল সোসাইটি অ্যালবামের জন্ম। না, আপনি তো আগে জানতেন না এরকম একটা সিনেমা বানাবেন? এই গানগুলো পেটের মধ্যে কিলবিল করতো না যে বেরিয়ে আসবে? সবকটা গান তো নয়, কিছু গান আগে থেকে ছিল। এবার যে প্রসেসটা আমি অনুপমের সঙ্গে ফলো করি, যে আমি গানগুলো, ও আমাকে র্যান্ডম গান শোনায়, এমনি গান বাজনা হয়, আমাদের আড্ডা হয়, গান, সেই গান শুনে আমি সেখান থেকে সিলেক্ট করি যে এইটার সাথে কিন্তু কিলবিল বা যে কোনো ছবির এই সিচুয়েশনটা কিন্তু ভালো সিঙ্ক হচ্ছে, আমি সেইভাবে ইউজ করি। আর কিছু গানে যেখানে আমি কোনো রেফারেন্স থাকে না বা পাই না, সেখানে আমি নিজে লিখি। আচ্ছা, এই সিনেমার শেষে ট্রেলার যেটা এসছে, শেষে আমরা দেখছি একটু গালাগালি থাকছে, যেটা আপনার সিনেমার একটা ইউনিক স্পেশালিটি ব্যাপার থাকে। তো এই জিনিসটা আপনি প্রথম নিয়ে আসছিলেন। তো এর পরবর্তী ধাপটা ধরা যেতে পারে, এখনকার যেরকম সব সিনেমায় দেখা যাচ্ছে প্রচুর ব্রুটাল সিন, ভায়োলেন্স, এই জিনিসটা হয়, মানে আপনি যেটা এনেছিলেন সেটা আপনার মনে হয় না যে তার এক্সটেন্ডেড ভার্সনটা এখন চলছে, আমিও ওই রকম কিছু করি, যে আপনার সিনে কখনো ওরকম মনে হয় না। আমার মনে হয় যে অগেইন, মানে এটা কোয়েল কৌশানীর কাস্টিংই হোক, ভায়োলেন্সের ব্যবহারই হোক, গালাগালি থাকা না থাকা হোক, পুরোটাই না চিত্রনাট্য ডিপেন্ডেন্ট ব্যাপারটা। চিত্রনাট্যর প্রয়োজনে আজকে মানে গুমনামিতে যেই চিত্রনাট্যের যে প্রয়োজনটা, সেটা তো এক যে ছিল রাজায় হবে না। বিঞ্চিদায় যেটা প্রয়োজন সেটা দ্বিতীয় পুরুষে হবে না। সো পুরোটাই চিত্রনাট্য থেকে আসে। এবার চিত্রনাট্য থেকে যদি আসে,
আমি তাহলে সেটাকে অন্য কোনো আর্টিফিশিয়াল কারণে আটকে রাখি না। যদি আমার মনে হয় একটা চরিত্রখানে গালাগালি দেওয়া উচিত, সেই গালাগালি দেওয়ার ফলে সমাজ যারা একটু অর্থোডক্স তাদের কি মনে হবে, কি বৃত্তান্ত, এই এত সব আমি ভাবি না। আমার কাছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ হলো আমার চরিত্র, আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ন্যারেটিভ হলো আমার চিত্রনাট্য। সেটার ভিত্তিতে আমি যা করার করি সেইভাবেই ডিসাইড করি। সেটা তো করেন, কিন্তু এটা তো একটা এক্সপেরিমেন্টও হতে পারে যে এখন যেরকম লোকে পছন্দ করছে, লোকের টেস্ট অনেক বদলে গেছে। এবার লোকের টেস্ট মেনে কাজ তো আমি ফটোগ্রাফ থেকেই করিনি। লোকে কি খাবে এটা ভেবে তো আমি কোনোদিনই কাজ করিনি। আমি নিজের মতো ছবি বানিয়ে গেছি। কিছু ছবি মানুষের ভাল লেগেছে, কিছু ছবি মানুষের ভাল লাগেনি। যে ছবি মানুষের ভাল লাগেনি সেই ছবি যে আমার হৃদয়ের কাছাকাছি নয় এরকম তো একদমই নয়। আমি যে লাস্ট 3 বছরই দেখি, 2023 সবচেয়ে বড় ব্লকবাস্টার দশম অবতার, এক্সিবিটররা খুব খুশি কিন্তু ক্রিটিকরা অতটা নয়। 2024 পদাতিক, ক্রিটিকরা দারুণ খুশি, এক্সিবিটররা নয়। সত্যি বলে সত্যি কিছু নিতে মোটামুটি 2 দলই খুশি, এক্সিবিটররাও খুশি, ক্রিটিকরাও খুশি। কিন্তু আমি পদাতিকটা যেই ভালোবাসা থেকে বানিয়েছি, দশম অবতারও সেই ভালোবাসা থেকে বানিয়েছি, সত্যি বলে সত্যি কিছু নিয়েও সেই ভালোবাসা থেকে বানিয়েছি। আমার ভালোবাসা তো কোনো খাদ নেই, কারণ আমি তিনটের কোনোটাই না এক্সিবিটরদের জন্য বানিয়েছি, না ক্রিটিকদের জন্য বানিয়েছি, না মানুষের মানে বক্স অফিসের জন্য বানিয়েছি। আমি নিজের ভালো লাগার ভালোবাসার জায়গা থেকে বানিয়েছি। সো লোকে কি খাচ্ছে এখন কারেন্টলি সেটা আমাকে কোনোদিনই বদল করে। অনেককে করে, তারা তাদের ধারাও পরিবর্তন করে, তারা যেই ধরনের ছবি করতেন সেই ধরনের ছবি থেকে সরে গিয়ে অন্য ধরনের ছবি করে, এটা তারা করতে পারেন। খাওয়ার প্রসঙ্গে মনে পড়লো, আপনি খেতে খুব ভালোবাসেন, খাওয়া নিয়ে এক্সপেরিমেন্ট করেন, নতুন নতুন খাবার খান। কিন্তু আপনি যাদের সাথে মেশেন তাদের বেশিরভাগ জনকেই ডায়েটিং করতে হয়, কম খেতে হয়। এই অভিনেতা অভিনেত্রী এদের পেশার প্রয়োজনই করতে হয়। মনে হয় না ওরা একটু লোভ দিচ্ছে, আমার পেট খারাপ হবে? আপনার কেন এটা মনে হচ্ছে যে আমি শুধু অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে মিশি? এটা একদমই নেই। তাদের সাথে আমার কম দেখাশোনা হয়। আমার ম্যাক্সিমাম আড্ডা হয় মিউজিশিয়ানদের সঙ্গে, আমার আড্ডা হয় এমন মানুষদের সঙ্গে যারা এই পেশার সাথে জড়িত নয়, তারা আমার মানে বন্ধু। আমার 2জন খুব কাছের বন্ধু আছে, একজন সাংবাদিক, একজন রাজনীতিবিদ। তো বিবিধ সমাজের বিবিধ জায়গায় আমার বন্ধু বান্ধব ছড়িয়ে আছে। সো শুধু যারা ডায়েটিং করে তাদের সাথে মোটামুটি এরকম নয়। কিন্তু আপনি এত যে খাবার এক্সপেরিমেন্ট করেছেন, সব থেকে অদ্ভুত খাবারের লিস্ট যদি বানাতে হয় টপে কি কাকে রাখবেন? কুমিরের মাংস। দু ধরনের কুমিরের মাংস খেয়েছি আমি, অ্যালিগেটরও খেয়েছি, ক্রোকোডাইলও খেয়েছি। আমার ক্রোকোডাইলটা বেশি প্রিয়। ক্রোকোডাইলের মধ্যে একটা ফিশ আর চিকেনের একটা অদ্ভুত সংমিশ্রণ আছে, এটা আমার খুব ভালো লাগে। আমি সাহস করে খেতে পারিনি আর কি, চোখের সামনে দেখেছি। যাক, আপনার কথা শুনে কিন্তু সাহস মানে কেন? মানে কুমিরটা কি জ্যান্ত ছিল? না, জ্যান্ত নয়। তাহলে সাহসের কি প্রয়োজন? মানে কুমিরটা যদি জ্যান্ত থাকে তাহলে সাহসের প্রয়োজন হতে পারে। কুমির যেখানে অলরেডি রান্না করা হয়ে গেছে, তারপর তো আর খুব একটা বিপদের আশঙ্কা নেই, রাইট? জীব ভয় পেয়েছে আর কি। ও, জীব ভয় পেয়েছে। এক্সপেরিয়েন্সটা কেমন হবে? জীবে ভয় করে যে জন সে জন। আচ্ছা, আরেকটা কথা খুব সোশ্যাল মিডিয়াতে শোনা যায় প্রায়, আপনার কোন সিনেমাতে বঙ্গাই অ্যাসিস্ট করবে বা করছে। বঙ্গাই অ্যাসিস্ট করছে না, ও করবে ভেবেছিল, কিন্তু ও যে শিডিউলটা আমি ওকে বললাম যে শিডিউলটা দরকার ছিল, সেইটা ওর পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে গেছে। সো শিডিউলের ক্লাস করার ফলে ওর পক্ষে এটা করা হয়নি। কিন্তু বঙ্গাই একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছে আমার এই কিল বিল সোসাইটি, সেটাও আছে। আচ্ছা, বঙ্গাই কেন অ্যাসিস্ট করার জন্য বঙ্গাইয়ের সাথে কেন করতে চাইছেন? বা আমি করতে চাইনি, বঙ্গাই আমার যোগাযোগ করেছিল। আচ্ছা, কিরণ যোগাযোগ করেছিল। কিরণ যোগাযোগ করে বলেছিল যে ও ফিল্ম মেকিংটা শিখতে চায়, ও বোধহয় ডিরেক্টোরিয়াল কিছু অ্যাম্বিশন আছে ও, তো সেই জন্য একটু অবজার্ভ করতে চায়, অ্যাসিস্ট করে কাজটা শিখতে চায়। আর হেমলক সোসাইটি সিনেমাটা আমাদের যেভাবে চমকে দিয়েছিল, একদম নতুন একটা কনসেপ্ট, বাংলাতে ওইরকম কোন সিনেমা আমরা কখনো দেখিনি। কিল বিলের মধ্যেও কি ওইরকম কিছু নতুনত্ব থাকবে? কিন্তু আমাদের যেটা ট্রেলার দেখা চলে লেগেছে, দেখো নতুনত্ব তো আর থাকবে বা বলতে পারছি না এই জন্য, কারণ যেই ঘটনা থেকে কিল বিল গৃহীত সেই ঘটনাটা খুব চমকপ্রদ, চমকে দেওয়ার মতনই, কিন্তু সেটা আমি বলে দিয়েছি অলরেডি কোন ঘটনা। সেটা হলো অ্যাঞ্জেলিনা জোলি। অ্যাঞ্জেলিনা জোলি 1994 সালে 19 বছর বয়সে অবসাদে ভুগে একটু আত্মঘাত প্রবণ হয়ে পড়েন এবং একটি ভাড়াটে খুনেকে নিযুক্ত করেন তাকে মারার জন্য।
মানে অ্যাঞ্জেলিনা জোলিকে মারার জন্য, কারণ উনি চাননি ওনার পরিবার ব্যাপারটাকে আত্মহত্যা হিসেবে দেখুক, চেয়েছিলেন দুর্ঘটনা হিসেবে প্রজেক্টেড হোক। এহেন অবস্থায় মানে অ্যাঞ্জেলিনা জোলির এই ঘটনাটা অবভিয়াসলি 2 মাস সময় যখন কন্ট্রাক্ট কিলার অ্যাঞ্জেলিনা জোলিকে নিতে পারেন, যে আপনি ভেবে নিন 2 মাস ভাবার পরে যদি আপনার তাই মনে হয় তাহলে আমি করবো ব্যাপারটা করবো। লাকিলি অ্যাঞ্জেলিনা জোলি 2 মাস পর প্ল্যান ক্যান্সেল করেন, কিন্তু এই যে ঘটনার যে বীজটা সেটা আমায় দিয়ে যান, এবং এই ঘটনার বীজটাই আমরা কিল বিলে দেখছি। তো খুবই চমকপ্রদ ঘটনা, কিন্তু ঘটনাটা জানা 2001 সাল থেকেই সেটা কিন্তু পৃথিবী জানে। হ্যাঁ, ঘটনাটা চমকপ্রদ, কিন্তু ট্রেলার দেখে যেটা আমাদের লেগেছে যে এটা কিছুটা লাভ স্টোরি হওয়ার খুব সম্ভাবনা আছে, এবং খুব সম্ভাবনা, হ্যাঁ সেরকমই বলেছেন। ডেফিনেটলি ইনফ্যাক্ট আমি বলবো যে হেমলকের লাভ স্টোরির অনুপাত যেটা ছিল সেই অনুপাতের থেকে কিন্তু এই অনুপাতটা অনেক বেশি, মানে লাভ স্টোরির অনুপাতটা অনেক বেশি। আপনার সাথে অক্ষয় কুমারের বেশ মিল আছে লোকে বলে। অক্ষয় কুমার যেরকম বছরে প্রচুর সিনেমা বানাচ্ছেন অভিনেতা হিসাবে, আপনি ডিরেক্টর হিসাবে তেমনি প্রচুর সিনেমা নট রিয়েলি হবে, জানো তো, বিকজ আমি তোমায় বলছি আমি কিন্তু এই যে অনেকগুলো সিনেমা পরপর রিলিজ করে সেটা কিন্তু রিলিজ করছে কোভিড এর জন্য। এগুলো কিন্তু অনেক কিছু আগে থেকে শুট করা, আগে থেকে প্ল্যান করা, ঘটনাক্রমে পরপর রিলিজ করছে, কিন্তু এটা কিন্তু তৈরিটা অনেক বছর জুড়ে। সো সেই অনেক বছর জুড়ে তৈরির ইনস্টলমেন্টে এবার রিলিজটা তো আমার হাতে থাকে না, রিলিজটা তো প্রডিউসারের হাতে, প্রযোজক যে সময় ঠিক করবেন রিলিজ করবেন, তো সেই জায়গা থেকে তো এইটা কিন্তু একটু মানে এটার অপটিক্সটা ওরকম মনে হয় যে 1 বছরের রিলিজ, কিন্তু যেমন পদাতিক 2023-এর ছবি 2024-এ রিলিজ করলো, 2023-এ কিন্তু আমার একটাই ছবি দশম অবতার, কিন্তু 2024-এ আবার 3টে ছবি, অতি উত্তম, পদাতিক, টেক্কা। এটা হওয়া উচিত ছিল 2023-এ 2টো ছবি, 2024-এ 2টো ছবি। ইনফ্যাক্ট 2024-এ একটা ছবি হওয়ার কথা ছিল টেক্কা, অতি উত্তম তো 2020-এর ছবি, সেটা এসে 2024-এ রিলিজ করছে। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা এরকম না। ঠিকই। আর রিসেন্টলি খাকি বলে একটা ওয়েব সিরিজ বেরিয়েছে জিতের, দেখেছেন সেটা? না, দেখা হয়নি ওটা, এই কিল বিলের প্রমোশনের জন্যই দেখা হয়নি, তবে ইটস ডান ভেরি ওয়েল আমি শুনলাম, মানে দ্য নাম্বারস আর ভেরি ভেরি গুড। কথা দেখা, নীরজ, আই এম ভেরি ক্লোজ টু নীরজ পান্ডে, মানে নীরজ আমার খুব ভালো বন্ধু, নিজের সঙ্গেই মাঝে মধ্যেই কথা হয়, ওর সাথেও কথা হয়নি, এরপর দেখে তারপর ফোন করবো। আপনি দেখলে প্রশ্নটা এটা করতাম যে হিন্দিতে হয়ে গেল এরকম একটা ওয়েব সিরিজ, বাংলাতে এরকম হলো না, বাংলাতে অন্য ওয়েব সিরিজ হচ্ছে যেটা হিন্দিতে হয়নি। ডেফিনেটলি বাংলাতে ইন্দুবালা ভাতের হোটেল হয়েছে যেটা হিন্দিতে হয়নি, বাংলাতে শিকারপুর হয়েছে যেটা হিন্দিতে হয়নি, বাংলাতে ভূস্বর্গ ভয়ঙ্কর হয়েছে, বাংলাতে ফেলুদা হয়েছে, ব্যোমকেশ হয়েছে, বাংলার মতো হিন্দির মতো। ওকে, লাস্ট প্রশ্নের দিকে আসি, যে আপনি তো ডিরেক্টরদের নিয়ে অনেক সময় কাজ করেছেন, চতুষ্কোণ 4 জন ডিরেক্টর। হ্যাঁ, তারপর রিসেন্টলি তো পরমব্রত, উনি নিজেও ডিরেক্টর, এবং সত্যি বলে সত্যি কিছু নেই, সেটে অনেকগুলো ডিরেক্টর ছিল, কৌশিক সেন, কৌশিক গাঙ্গুলি, পরমব্রত, অনেকেই ছিল। তো এটা যখন ডিরেক্টরদের নিয়ে কাজ করেন, ব্যাপারটা কি একটু ডিফিকাল্ট হয়ে যায় না? যে না, একদমই হয় না, কারণ ডিরেক্টররা সবচেয়ে পেশাদার অভিনেতা হয়, সবচেয়ে প্রফেশনাল, সবচেয়ে নিয়ম মেনে টাইমে আসা, পাঠ মুখস্থ করে সেটে আসা অ্যাক্টর হয়, কারণ তারা নিজেদের জীবনে এই যন্ত্রণাটা ফেস করেছেন, যখন তাদের অ্যাক্টররা সময় আসেন না বা পাঠ মুখস্থ করে আসেন না, প্রিপেয়ার্ড হয়ে আসেন না, এইটা তারা নিজেদের লাইফে ফেস করেছেন বলে হয়তো উনারা যখন অভিনেতা হিসেবে অন্য কোনো পরিচালকের সেটে আসেন, দে আর দ্য বেস্ট পসিবল অ্যাক্টার্স, দে আর ভেরি ভেরি, মানে একদম, মানে অ্যাক্টরের যা যা করা উচিত একদম তারা সেই করে, সো একদমই হয়। অন্য ডিরেক্টররা কি সেইভাবে আপনাকে ইউজ করতে পারছে না, কাজ করতে পারছে না, না আপনি করতে চাইছেন না? না, দেখো, এইটা একটা খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি অনেকদিন পর আবার নাটকে ফিরছি। দেখো, অভিনয়টা একটা আলাদা ডিসিপ্লিন, ওটার জন্য একটু তোমার সময় বার করতে হবে। সো আই এম শিওর এই নাটকটা হওয়ার পর প্রচুর পরিচালক হোপফুলি আমাকে কাস্ট করবেন। এই নিয়ে আমি অলরেডি ঠিক করেছি, কৌশিক গাঙ্গুলি, পরমব্রত, সবার কাছে আমার অডিশন টেপস পাঠানোর জন্য নিজেকে প্রিপেয়ার করছি। ওকে, তো 11 তারিখ কিল বিল সোসাইটি রিলিজ করছে, 11 এপ্রিল। তো
তো কেন দর্শক দেখতে যাবেন আপনি একটু বলে দিন। কারণ আনন্দকর ফিরছেন মৃত্যুঞ্জয় কর হয়ে, কারণ হেমলক সোসাইটি একটা কাল্ট ক্লাসিক হয়ে গেছে, এবং সেই হেমলক সোসাইটির জের ধরেই আমরা দেখতে পাবো কিল বিল সোসাইটি 11 তারিখ, যেখানে দ্য এঞ্জেল অফ লাইফ ইজ বিকামিং দ্য এঞ্জেল অফ ডেথ। কেন সেটা হচ্ছে, কি সেই রহস্য, এটা দেখতে, এটা বুঝতে, এটা জানতে দেখতেই হবে কিল বিল সোসাইটি 11 তারিখ। সবাই আসুন হলে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক করে জানাবেন। কিছু আপনাদের প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন, পরবর্তীকালে আমরা সৃজিতদার কাছে সেই প্রশ্নগুলো নিয়ে আসবো। আজকের ভিডিও এই অবধি, সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।